পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগরের নাম প্রশান্ত মহাসাগর। এই মহাসাগরটি ভূপৃষ্ঠের মোট জলভাগের 46% এবং পৃথিবীর মোট স্থলভাগের আয়তনের চেয়েও প্রায় 1,62,00,000 বর্গ কিলোমিটার বেশি। বিস্তৃত এই জলভাগের প্রভাব সুপ্রাচীন কাল থেকেই মানব সভ্যতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই মহাসাগরটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন নগর, বন্দর ও বৈশ্বিক ব্যবসা বাণিজ্যের পাশাপাশি এই মহাসাগরের তীরে আমেরিকা, চীন, রাশিয়া, উত্তর কোরিয়ার মতো বিশ্ব পরাশক্তিধর দেশগুলো অবস্থিত হওয়ার ফলে সামরিক ও রাজনৈতিকভাবেও মহাসাগরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চন্দ্রবিন্দুর আজকের পর্বে আলোচনা করা হবে পৃথিবীর বৃহত্তম, গভীরতম ও রহস্যময় এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশান্ত মহাসাগর সম্পর্কে। প্রশান্ত মহাসাগর সম্পর্কে গুরুত্বপূর্ণ এসব তথ্য জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। পৃথিবীর মোট ভূপৃষ্ঠের 4 ভাগের 3 ভাগ এলাকা জুড়ে রয়েছে পানি, আর এসব পানির মাত্র 2.5 থেকে 2.7% সুপেয় বা পানির যোগ্য। এর মধ্যে আবার বরফ, তুষার, হিমবাহে সঞ্চিত রয়েছে 1.7 থেকে 2% পানি। অর্থাৎ মোট সুপেয় পানির মাত্র 0.8 থেকে 1% পানি আমরা ব্যবহার করি। এবার আসা যাক বাকি 97.5% লবণাক্ত পানির কাছে। এই বিপুল পরিমাণ লবণাক্ত পানি পৃথিবীর 5টি মহাসাগর সঞ্চিত রয়েছে। এর মধ্যে প্রশান্ত মহাসাগরে রয়েছে প্রায় 72 কোটি কিউবিক কিলোমিটার পানি। ভৌগোলিকভাবে মহাসাগরটির আয়তন প্রায় 16,52,00,000 বর্গ কিলোমিটার বা 6,38,00,000 বর্গ মাইল, যা পৃথিবীর মোট জলভাগের 46.4% ও পৃথিবীর মোট ভূপৃষ্ঠের 32% জুড়ে অবস্থিত। অর্থাৎ পৃথিবীর স্থলভাগের মোট আয়তন 14,90,00,000 বর্গ কিলোমিটার। তার চেয়েও প্রশান্ত মহাসাগরের আয়তন 1,62,00,000 বর্গ কিলোমিটার বেশি। আর এজন্যই পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মহাসাগর হিসেবে প্রশান্ত মহাসাগর অতি পরিচিত। মহাসাগরটি উত্তরে উত্তর মেরু থেকে শুরু করে দক্ষিণে দক্ষিণ মেরু বা অ্যান্টার্কটিকা পর্যন্ত এবং পূর্বে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে শুরু করে পশ্চিমে এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশ পর্যন্ত বিস্তৃত। 5 ডিগ্রি উত্তর অক্ষাংশ বরাবর এই মহাসাগরের বিস্তৃতি সবচেয়ে দীর্ঘ। পশ্চিমে ইন্দোনেশিয়া থেকে শুরু করে পূর্বে কলম্বিয়ার উপকূল পর্যন্ত এর দৈর্ঘ্য প্রায় 19,800 কিলোমিটার, যা চাঁদের ব্যাসের 5 গুণেরও বেশি। অর্থাৎ 5টি চাঁদ এই ফাঁকা স্থানে অনায়াসে বসানো সম্ভব। এ মহাসাগরের পানির তাপমাত্রা উত্তর ও দক্ষিণ মেরুর কাছে -2 ডিগ্রি সেলসিয়াস ও বিষুবীয় অঞ্চলে সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। স্থানভেদে তাপমাত্রা এক এক অঞ্চলে এক এক রকম। মানচিত্রে প্রশান্ত মহাসাগরকে মোটামুটি সঠিক আকার দেওয়া হয়েছিল 1529 খ্রিস্টাব্দে পর্তুগিজ মানচিত্রকার ডিয়াগো রিবেইরোর অঙ্কিত এক মানচিত্রে। প্রাগৈতিহাসিক যুগ থেকে এশিয়া এবং অস্ট্রেলিয়া মহাদেশের স্থানীয় মানুষজন প্রশান্ত মহাসাগরে অনেক অভিযান পরিচালনা করে থাকলেও এই মহাসাগরের পূর্ব অংশ ইউরোপীয়রাই প্রথম দৃষ্টির গোচরে আনেন। আনুমানিক খ্রিস্টপূর্ব 3000 অব্দে তাইওয়ান দ্বীপের অস্ট্রোনেশীয় জনজাতি ডিঙ্গি নৌকা তৈরি ও যাতায়াতে পারদর্শী হয়ে ওঠে এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ছড়িয়ে পড়ে। এদের সর্বাধিক যাতায়াত ছিল দক্ষিণ পশ্চিমের মাদাগাস্কার থেকে শুরু করে দক্ষিণ পূর্ব দিকে নিউ গিনি পর্যন্ত। অবশ্য 16 শতাব্দীর দিকে ইউরোপীয়রা প্রশান্ত মহাসাগর অন্বেষণে নামে। 1512 খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক অ্যান্টোনিও দা অ্যাব্রিউ এবং পর্তুগিজ অনুসন্ধানকারী ফ্রান্সিসকো সেরাও বর্তমান ইন্দোনেশিয়ার ক্ষুদ্রতম সুন্দা ও মালাকু দ্বীপপুঞ্জে পদার্পণ করেছিল, যার ফলে ইউরোপীয় নাবিকদের সাথে প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তের অঞ্চলগুলোর পরিচিতি ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। 1513 খ্রিস্টাব্দের দিকে স্পেনীয় নাবিক ভাস্কো নুয়েজ দা বালবোয়া ইস্থমাস অব পানামা বা পানামা যোজক অতিক্রম করে প্রশান্ত মহাসাগরের পূর্ব অংশে পৌঁছান। এই পানামা যোজক হচ্ছে ক্যারিবিয়ান সাগর ও প্রশান্ত মহাসাগরের মধ্যে অবস্থিত সরু ভূমি, যেটি উত্তর ও দক্ষিণ আমেরিকাকে সংযুক্ত করেছে। বালবোয়া তার অতিক্রান্ত অংশের নাম রাখেন মার দেল সুর বা দক্ষিণের সাগর, কারণ তার আবিষ্কৃত অংশ ছিল পানামা যোজকের দক্ষিণ দিকে। এরপর 1520 খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক ফার্দিনান্দ ম্যাগেনাল তার দলবল নিয়ে প্রশান্ত মহাসাগর পার হন। তার দলবল প্রশান্ত মহাসাগর ভ্রমণকালে কেপ হর্ন বা হর্ন অন্তরীপ অঞ্চলে প্রতিকূল আবহাওয়ার মুখোমুখি হন। তিনি এই ঝঞ্ঝাপূর্ণ আবহাওয়া পার করে প্রশান্ত মহাসাগরের শান্ত স্রোতে এসে স্বস্তি পান বলে তিনি এই সাগরকে মার প্যাসিফিকো নামে নামাঙ্কিত করেন। পর্তুগিজ ও স্প্যানিশ উভয় ভাষাতে যার অর্থ প্রশান্ত মহাসাগর। পর্তুগিজ নাবিক ফার্দিনান্দ ম্যাগেনালের সম্মানে খ্রিস্টীয় অষ্টাদশ শতাব্দী পর্যন্ত এই মহাসাগরকে ম্যাগেলানের সাগর নামে ডাকা হতো। পরবর্তীতে 1521 খ্রিস্টাব্দে ম্যাগেনাল ফিলিপাইনে মারা গেলে তার এক সহচর স্পেনীয় নাবিক জুয়ান সেবেস্তিয়ান ইলকানো এই দলের গন্তব্য নির্দিষ্ট করেন। 1522 খ্রিস্টাব্দের মধ্যে তারা প্রশান্ত মহাসাগর থেকে ভারত মহাসাগর হয়ে উত্তমাশা অন্তরীপ অতিক্রম করে স্পেনে ফিরে আসলে জলপথে অভিযানের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা ঘটে।
ষোড়শ শতাব্দীর বাকি সময় এ অঞ্চলে স্পেনীয়দের আধিপত্য অগ্রাধিকার পেতে থাকে। এর ফলে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের টুভালু, মার্কেইসাস দ্বীপপুঞ্জ, কুক দ্বীপপুঞ্জ, সলোমন দ্বীপপুঞ্জ আবিষ্কৃত হয়। খ্রিস্টীয় সপ্তদশ শতাব্দীর দিকে স্পেনীয় এক নাবিক ফার্নান্দেস দ্য কুয়ের্স পিটকার্ন ও ভানুয়াতু দ্বীপপুঞ্জ আবিষ্কার করে। মূলত এই সময় ওলন্দাজ নাবিকরা দক্ষিণ আফ্রিকা অঞ্চলে তাদের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করতে থাকে। এরপর 1642 খ্রিস্টাব্দে তাসমানিয়া ও নিউজিল্যান্ড দ্বীপ আবিষ্কার হয়। খ্রিস্টীয় অষ্টাদশ শতাব্দীর শুরুর দিকে রাশিয়ানরা প্রশান্ত মহাসাগরে নতুন কিছুর অনুসন্ধানে নামে এবং আলাস্কা ও অ্যালিউশিয়ান দ্বীপপুঞ্জ আবিষ্কার করে। 1768 খ্রিস্টাব্দের দিকে প্রশান্ত মহাসাগর প্রথম প্রস্থ বরাবর অতিক্রম করে পিয়ার অন্তোইন ভেরন ও লুইস অন্তোইন বুগেলভিল নামে দুজন নাবিক। বিজ্ঞানভিত্তিক নৌ অভিযানের প্রথম নিদর্শন পাওয়া যায় 1789 থেকে 1794 খ্রিস্টাব্দের মধ্যে স্পেনীয় মালাস্পিনা নৌ অভিযানে। মূলত অষ্টাদশ শতাব্দীর শেষ পর্যন্ত প্রশান্ত মহাসাগরে এসব অনুসন্ধান ভিত্তিক অভিযান পরিচালিত হয়। খ্রিস্টীয় ঊনবিংশ শতাব্দীর দিকে রাজনৈতিক ও বাণিজ্যিকভাবে প্রশান্ত মহাসাগরকে ব্যবহারের প্রসার ঘটতে শুরু করে। এ সময় সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতা বৃদ্ধির সাথে প্রথমে ব্রিটিশ এবং পরে জাপান ও যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরে অবস্থিত অস্ট্রেলিয়া মহাদেশের বিভিন্ন অংশ দখল করে। ব্যাপকভাবে প্রশান্ত মহাসাগরে এসব আধিপত্য বিস্তার চলতে থাকে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত। এরপর 1939 খ্রিস্টাব্দের দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান যুক্তরাষ্ট্রের নিকট পরাজিত হলে এসব অঞ্চলে যুক্তরাষ্ট্রের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। মূলত এ সময় প্রশান্ত মহাসাগরের অনেক উপনিবেশিক দ্বীপপুঞ্জ স্বাধীন স্বতন্ত্রতা পায়। যদিও বর্তমানে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, জাপান তাদের সামরিক মহড়া পরিচালনা করে থাকে। পৃথিবীর এই বৃহত্তম মহাসাগরকে ঘিরে প্রায় 55টি স্বাধীন রাষ্ট্রের অবস্থান, যাদের মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা, রাশিয়া, চীন, জাপান, মেক্সিকো, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ড উল্লেখযোগ্য। প্রশান্ত মহাসাগরে মোট 25,000-এর মতো দ্বীপ রয়েছে, যা বাকি 4টি মহাসাগরে মোট দ্বীপের চেয়েও বেশি। বেশিরভাগ দ্বীপগুলো দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এ মহাসাগরের অভ্যন্তরে অবস্থিত দ্বীপগুলোকে মোটামুটি 3টি মূল ধারায় ভাগ করা হয়েছে। এগুলো হলো মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া এবং পলিনেশিয়া। নিরক্ষরেখার উত্তর দিকে ও আন্তর্জাতিক তারিখরেখার পশ্চিম দিকে মাইক্রোনেশিয়া অঞ্চল অবস্থিত। এই অঞ্চলে প্রায় 2100 দ্বীপ রয়েছে। মাইক্রোনেশিয়া অঞ্চলের সবচেয়ে বড় দ্বীপ গুয়াম, যার আয়তন 582 বর্গ কিলোমিটার। মারিয়ানা, ক্যারোলিন, মার্শাল, কিরিবাতি এ অঞ্চলের উল্লেখযোগ্য দ্বীপপুঞ্জ। মেলানেশিয়া অস্ট্রেলিয়ার একটি উপ অঞ্চল। এ অঞ্চলটি নিরক্ষরেখার দক্ষিণ দিকে ও আন্তর্জাতিক তারিখরেখার পূর্ব দিকে অবস্থিত। এই অঞ্চলে 4টি স্বাধীন রাষ্ট্র রয়েছে। এগুলো হলো সলোমন দ্বীপপুঞ্জ, ফিজি, ভানুয়াতু এবং পাপুয়া নিউগিনি। এর মধ্যে পাপুয়া নিউগিনি আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ। এছাড়াও বিসমার্ক, সান্তা ক্রুজ ও নিউ ক্যালাডোনিয়া এ অঞ্চলে উল্লেখযোগ্য দ্বীপপুঞ্জ। মূলধারার এই 3টি অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় অঞ্চল পলিনেশিয়া, যা উত্তরের হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে দক্ষিণের নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত। এ অঞ্চলটির আকৃতি অনেকটা ত্রিভুজ আকৃতির মতো। এ অঞ্চলে টুভ্যালু, টোঙ্গা, মার্কুইস, কুক দ্বীপপুঞ্জ বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রশান্ত মহাসাগরের কিছু গুরুত্বপূর্ণ প্রান্তিক সাগরের মধ্যে কোরাল সাগর, পূর্ব চীন সাগর, ফিলিপাইন সাগর, জাপান সাগর, দক্ষিণ চীন সাগর, তাসমান সাগর, ওখৎস্ক সাগর বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ নৌরুট ও বন্দর রয়েছে এই মহাসাগরে। এর মধ্যে সিডনি হারবার, সাংহাই, সিঙ্গাপুর, ব্যাংকক, সান ফ্রান্সিসকো ও লস অ্যাঞ্জেলেস অন্যতম। প্রশান্ত মহাসাগরের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রণালীর মধ্যে মালাক্কা প্রণালী, টরেস প্রণালী, বেরিং প্রণালী ও ম্যাগেলান প্রণালী অন্যতম। প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা প্রায় 4370 মিটার এবং এর সর্বোচ্চ গভীরতা প্রায় 11,000 মিটারের বেশি। পৃথিবীর 10টি গভীরতম বিন্দুর মধ্যে প্রথম 5টি বিন্দু এই প্রশান্ত মহাসাগরে অবস্থিত। গভীরতম বিন্দুর প্রথমে রয়েছে মারিয়ানা ট্রেঞ্চ। চ্যালেঞ্জার ডিপ নামে খ্যাত এ গভীরতম খাতটি গভীরতায় প্রায় 11,000 মিটারের বেশি, অর্থাৎ 8,849 মিটার উচ্চতা বিশিষ্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট এর মধ্যে বসিয়ে দিলেও 2 কিলোমিটারের বেশি জায়গা ফাঁকা থাকবে। এ খাতের দৈর্ঘ্য প্রায় 2,550 কিলোমিটার ও প্রস্থ প্রায় 69 কিলোমিটার। দ্বিতীয় স্থানে রয়েছে টোঙ্গা ট্রেঞ্চ, যার গভীরতা 10,882 মিটার। তৃতীয় অবস্থানে কুরিল কামচাটকা ট্রেঞ্চ, যার গভীরতা প্রায় 10,000 মিটার। নামে প্রশান্ত মহাসাগর হলেও সামুদ্রিক ঝড়, ভূমিকম্প, জলোচ্ছ্বাস সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের জন্ম এই মহাসাগরে। বিশ্বের 2টি সক্রিয় ট্রপিক্যাল সাইক্লোন বেসিনের অবস্থান এই প্রশান্ত মহাসাগরে। পূর্ব প্রশান্ত মহাসাগরে অবস্থিত বেসিনের উৎপন্ন ঝড়গুলো হ্যারিকেন নামে পরিচিত, যা মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের পশ্চিম ও দক্ষিণ পশ্চিম উপকূলে আঘাত হানে। অন্যদিকে উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত বেসিন উৎপন্ন ঝড়গুলো টাইফুন নামে পরিচিত।
যা জাপান ও পূর্ব এশিয়ার দেশগুলোতে আঘাত হানে। এছাড়াও এই মহাসাগর জুড়ে রয়েছে প্রায় 40,000 কিলোমিটার দীর্ঘ ও 500 কিলোমিটার প্রস্থ বিশিষ্ট এক আগ্নেয়গিরির বেল্ট। রিং অফ ফায়ার বা সার্কাম প্যাসিফিক বেল্ট নামে পরিচিত এ অঞ্চলে পৃথিবীর শতকরা প্রায় 75% আগ্নেয়গিরির অবস্থান, যার সংখ্যার হিসেবে আনুমানিক 750 থেকে 915টি। কন্টিনেন্টাল এবং ওশানিক একাধিক প্লেটের সংযোগস্থলের কারণে পৃথিবীর প্রায় 90% ভূমিকম্পের জন্য দায়ী এই অগ্নিবেল্ট। এছাড়াও প্রশান্ত মহাসাগরের জলপৃষ্ঠের তাপমাত্রা তারতম্যের কারণে এল নিনো ও লা নিনা নামক দুইটি প্রাকৃতিক ঘটনা ঘটে, যার ফলে বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টি ও খরার মতো ঘটনা ঘটে থাকে। তবে সবচেয়ে আশ্চর্যের কথা হলো, পৃথিবীর এই বৃহত্তম মহাসাগরটি টেকটনিক প্লেটগুলোর গতিশীলতার কারণে এই মহাসাগরের 3 প্রান্ত গড়ে 2.5 সেন্টিমিটার করে হ্রাস পাচ্ছে, ফলে প্রতি বছর প্রায় আধা বর্গ কিলোমিটার আয়তন কমে যাচ্ছে। অপরদিকে আটলান্টিক মহাসাগরের আয়তন সমপরিমাণ বৃদ্ধি পাচ্ছে। জীববৈচিত্র্যের দিক থেকে প্রশান্ত মহাসাগর এক সমৃদ্ধ স্থানে রয়েছে। বিশ্বের সর্বোচ্চ সংখ্যক সামুদ্রিক জীবের বসবাস এই প্রশান্ত মহাসাগরে। এর মধ্যে রয়েছে বিভিন্ন স্কুইড ও অক্টোপাস, এছাড়াও নানা প্রজাতির তিমি, হাঙর, সার্ডিন সহ বিভিন্ন প্রজাতির মাছ। সাধারণ এসব জীববৈচিত্র্যের পাশাপাশি বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীরটি এই মহাসাগরে অবস্থিত। বিজ্ঞানীরা এসব প্রবাল প্রাচীরগুলোকে সামুদ্রিক জীববৈচিত্র্যের সমৃদ্ধ ভাণ্ডার হিসেবে উল্লেখ করেছেন। জীববৈচিত্র্যের পাশাপাশি প্রাকৃতিক সম্পদ আহরণের দিক থেকেও প্রশান্ত মহাসাগর উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। এ মহাসাগর থেকে পাওয়া সবচেয়ে বৃহৎ ও গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে মাছ। উল্লেখ্য, সারা বিশ্বে মোট যে পরিমাণ সামুদ্রিক মৎস্য আহরণ করা হয় তার প্রায় 70% এই মহাসাগর থেকে পাওয়া। আহরণকৃত এসব মাছের মধ্যে সার্ডিন, স্ন্যাপার, সোয়ার্ড, টুনা, সেলফিশ, স্যামন, স্কুইড উল্লেখযোগ্য। বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে বৃহৎ এই মহাসাগরটি মারাত্মক হুমকির মুখে পড়েছে। পরিবেশ বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী জলবায়ু পরিবর্তনের কারণে প্রধানত 3 ভাবে প্রশান্ত মহাসাগর ক্ষতির সম্মুখীন হচ্ছে। এর প্রথম কারণটি হলো পৃথিবীর বায়ুমণ্ডলে মিথেন, কার্বন ডাই অক্সাইড এবং কার্বন মনোঅক্সাইড নামের ক্ষতিকর গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধি পাওয়া। এই ক্ষতিকর গ্যাসগুলো পানিতে দ্রবীভূত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে, ফলে পানির পিএইচ মাত্রা স্বাভাবিকের চেয়ে কমে যায়। এর কারণে মলাস্কা গোত্রের প্রাণী অর্থাৎ শামুক, ঝিনুকের মতো প্রাণীগুলো মারা যায়, কারণ কম পিএইচ মাত্রা পানিতে এদের শরীরের খোলস নষ্ট হয়ে যায়। বিজ্ঞানীদের মতে বিশ্বের সর্ববৃহৎ কোরাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ এই কারণে সাদা হয়ে গিয়েছিল, কেননা অধিক অম্লযুক্ত পানিতে ক্যালসিয়াম কার্বনেট দ্রবীভূত হয়ে যায়। দ্বিতীয় কারণটি হলো বৈশ্বিক উষ্ণায়নের ফলে সাগরের পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। সাগরের এমনও স্থান রয়েছে যেখানে তাপমাত্রা বৃদ্ধির হার দ্বিগুণেরও বেশি। এই অস্বাভাবিকভাবে পানির তাপমাত্রা বৃদ্ধি পেলে সামুদ্রিক প্রাণীর জন্য টিকে থাকা অত্যন্ত কঠিন। এরকম পরিবেশে প্রাণীগুলোর বংশবিস্তার বাধাগ্রস্ত হবে, ফলে এসব প্রাণী বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। তৃতীয় কারণটি হলো বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে 2 মেরুর বরফ ও হিমবাহ গলে প্রশান্ত মহাসাগরে পানির স্তর বৃদ্ধি পাওয়া, যার ফলে উপকূল অঞ্চলে বসবাসকারী মানুষ ও অন্যান্য জলজ প্রাণীর মারাত্মক ক্ষতির মুখে পড়ছে। এছাড়াও মহাসাগরটিতে তেলবাহী জাহাজ ডুবি ও প্লাস্টিক বর্জ্যের মতো ক্ষতিকর পদার্থ মিশে সাগরের পানির মারাত্মক দূষণ সাধন করছে। পরিবেশ বিজ্ঞানীরা মনে করেন যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি বৈশ্বিক উষ্ণায়নের একটি গুরুতর পরিণতি এবং প্রবাল প্রাচীর দ্বারা নির্মিত দেশগুলোর জন্য এই বৈশ্বিক উষ্ণায়নের ধাক্কা সামাল দেওয়া একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করুন। আমাদের এই ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে চন্দ্রবিন্দুর ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন।